আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা। এখনকার প্রতিবেদন এপিজে আব্দুল কালাম লৌহ মোর প্রণাম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকে 27শে জুলাই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি অর্থাৎ একাদশতম রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস। 2015 সালের 27শে জুলাই শিলংয়ে IIMA-তে তিনি বক্তব্য রাখছিলেন। বক্তব্য রাখতে রাখতেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে পরলোক গমন করেন। 1931 সালের 15ই অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন। অত্যন্ত সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং অর্থ উপার্জনের জন্য তিনি সংবাদপত্র পর্যন্ত বিক্রি করেছিলেন। তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যারোনটিক ইঞ্জিনিয়ারিং পাশ করে ভারতবর্ষের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে তিনি যোগদান করেন এবং সফলতার সঙ্গে কাজ করেন। তিনি 1960 সালে DRDO-তে যোগদান করেন। 1969 সালে ইসরোতে যোগদান করেন এবং ভারতবর্ষের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ উপগ্রহ উৎক্ষেপণে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অগ্নি বা অন্যান্য যেসব মিসাইলগুলো তৈরির ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং প্রধান ভূমিকা ছিল। 1998 সালে পোখরানে যে দ্বিতীয় বিস্ফোরণ ঘটায় পরমাণু বিস্ফোরণ ভারতবর্ষ, তার নেতৃত্বে ছিলেন এই এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ভারত ভূষণ পেয়েছেন, ভারত বিভূষণ পেয়েছেন, ভারত রত্ন পেয়েছেন। এসব পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন। 2007-এর পরে আবার NDA সরকার তাকে রাষ্ট্রপতির জন্য পদপ্রার্থী করতে চাইলে তিনি বলেন যে না, আমি সর্বসম্মতিক্রমে যদি রাষ্ট্রপতি নির্বাচিত হই তবেই আমি পদপ্রার্থী হব, তা না হলে আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী হব না। অন্যের জন্য শুভেচ্ছা রইল। তিনি যে ক্ষমতালোভী নন, তিনি যে ক্ষমতা আঁকড়ে থাকতে চান না, এর থেকেই পরিষ্কার এবং সেটা তিনি তা কর্ম পরিচালনার মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছেন। তিনি আধুনিক ভারতবর্ষের এক মহাপুরুষ, মহামানব এবং বিবেকানন্দ বললে অত্যুক্তি হয় না। তিনি ছিলেন জনতার রাষ্ট্রপতি, পিপলস প্রেসিডেন্ট। সেই পিপলস প্রেসিডেন্ট যিনি সকলের সাথে নির্দ্বিধায় নিশ্চিন্তে সাক্ষাৎ করতেন, সকলের সাথে কথা বলতেন, ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলের সাথেই তিনি অবলীলাক্রমে ইন্টারাকশন করতেন, তাদের সকলের উত্তর দিতেন এবং তাদের গুরুত্বপূর্ণ তার জীবন দর্শনের মতামত এবং বক্তব্য পেশ করতেন, যা চিরকালের জন্য সকলের কাছে শিরোধার্য। এরকমই একটা পিপলস প্রেসিডেন্টের ছোট্ট গল্প, ছোট্ট কাহিনী আপনাদের সামনে আমি আজ তুলে ধরব। তিনি যে সত্যিই জনতার রাষ্ট্রপতি ছিলেন, পিপলস প্রেসিডেন্ট ছিলেন, সেটাই আজ তুলে ধরব তার প্রয়াণ দিবসে এবং আমি আমার মতো করে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব তার এই গল্পের মাধ্যমে। তিনি ইসরোতে রয়েছেন, সেই সময় তারই এক অধস্তন কর্মী তার শ্রীহরিকোটায় যাওয়ার কথা এবং একটা উপগ্রহ উৎক্ষেপণ
হবে সেই সময় তার উপস্থিত থাকার কথা, কিন্তু হঠাৎ তার কাজের দিক পরিবর্তন ঘটে এবং তাকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ আসে। তিনি এপিজে আব্দুল কালামের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তার অভিপ্রায় বা ইচ্ছার কথা জানান। তিনি রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে বলেন যে আমি জীবনে কোনো দিন উৎক্ষেপণ দেখিনি, উপগ্রহ উৎক্ষেপণ দেখিনি। এই উৎক্ষেপণটা দেখার আমার জীবনে সুযোগ এসেছিল এবং এটাই আমার প্রথম উপগ্রহ উৎক্ষেপণ দেখার একটা সুযোগ এসেছে। আমার বড় ইচ্ছে ছিল এটা দেখার, কিন্তু আমাকে অন্যত্র কাজে যাওয়ার নির্দেশ এসছে। এটা কি পরিবর্তন করা যায় না? আমি তাহলে উৎক্ষেপণটি দেখতে পারি, উপগ্রহ উৎক্ষেপণটি দেখতে পারি। রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তাকে ভরসা দিয়ে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যান, কাজটি করতে চলে যান, কোনো চিন্তা নেই। আপনি যে কাজ পেয়েছেন, যে কাজ আপনাকে দেওয়া হয়েছে, আপনি কাজটা গুরুত্ব দিয়ে করুন। আশা করি আপনি উৎক্ষেপণ দেখতে পাবেন, মনে হয় মিস হবে না। বলছে সেটা কি করে সম্ভব? বললো আপনি যান, আপনার কাজে আপনি যান, আপনি কাজটা গুরুত্ব সহকারে করুন, কাজে অবহেলা করে লাভ নেই, আপনি যান। এপিজে আব্দুল কালামের সঙ্গে কথা বলে সেই আধিকারিক বা বিজ্ঞানী বাঙালি তিনি একটু মনক্ষুণ্ণ না হলেও মনক্ষুণ্ণ হননি, হতাশ হয়ে তিনি তার কাজে চলে গেলেন শ্রীহরিকোটা থেকে অন্যত্র। তার কাজে তিনি রয়েছেন, কাজ করছেন, প্রায় কাজটি শেষ হয়ে এসছে। উৎক্ষেপণ যেদিন হবে, উপগ্রহ উৎক্ষেপণ হবে, তিনি মনে মনে ভাবলেন যে এবছর দূরদর্শনেই সেটা দেখবেন, পরবর্তীকালে চাক্ষুষ করবেন। এবছর আর চাক্ষুষ হলো না, পরবর্তী কোনো সময় ভাগ্যে থাকলে নিশ্চয়ই তিনি আবার উপগ্রহ উৎক্ষেপণ যে অনুষ্ঠানটি তিনি স্বচক্ষে দেখবেন। হয়তো উৎক্ষেপণটি খুব সম্ভবত মনে হয় বিকেল 3টে সাড়ে 3টের সময় ছিল। সকালবেলার দিকে সেই আধিকারিকের কাছে সেনাবাহিনীর এক অফিসার এসে উপস্থিত। তাকে এসে বললেন যে আপনি রেডি হয়ে নিন, আপনাকে যেতে হবে। বলল কোথায় যেতে হবে? বলল শ্রীহরিকোটায়। বলল আমি কিভাবে যাব? আর কেই বা আপনাদের পাঠালেন? বলল আমাদের প্রধান যিনি, আমাদের বাহিনীর যিনি প্রধান, তিনিই পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। আমাদের বাহিনীর প্রধান জানেন তো? তিনি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। আমাদের 3 বাহিনীর প্রধান রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আমাদের নির্দেশ দিয়েছেন আপনাকে নিয়ে হরিকোটাতে পৌঁছে দিতে হবে। আমরা বিমান নিয়ে এসেছি, আমাদের সঙ্গে বিমান রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে। আপনাকে শ্রীহরিকোটায় পৌঁছে দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে যাব। আপনি রেডি হয়ে নিন। বলছে এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি পাঠিয়েছে আমার কাছে আমাকে নিয়ে যেতে? বলে ইয়েস, তিনি একদম স্পেসিফিক করে বলে দিয়েছে আপনি কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন। যাই হোক, আপনি রেডি হয়ে নিন। সেই আধিকারিক বা খুব সম্ভবত বিজ্ঞানী, যাই হোক, তিনি আর কালক্ষেপ না করে দ্রুত তৈরি হয়ে নিয়ে লাগেজ এবং ব্যাগ গুছিয়ে নিয়ে তিনি সেই সেনাবাহিনীর যুদ্ধবিমানে উঠে পড়লেন। সেনাবাহিনী তাকে শ্রীহরিকোটায় নামিয়ে দিল। নামিয়ে দিয়ে তারা তাদের মতো করে তাদের গন্তব্যস্থলে ফিরে গেল তাদের কাজের জন্য। সেই আধিকারিক, ইসরোর সেই আধিকারিক উৎক্ষেপণটি দেখলেন। সেই উৎক্ষেপণটি সফল উৎক্ষেপণ হয়েছিল। সেই উপগ্রহ সফলভাবে উৎক্ষেপিত হয়েছিল মহাকাশে। তিনি তা দেখে আপ্লুত হয়েছিলেন, চাক্ষুষ করেছিলেন সেই মহাকাশ অভিযানের উপগ্রহ উৎক্ষেপণ এবং সেই সঙ্গে মনে মনে ভারতবর্ষের তদানীন্তন রাষ্ট্রপতি, জনতার রাষ্ট্রপতি, পিপলস প্রেসিডেন্টকে শতকোটি প্রণাম জানালেন। তিনি মনে মনে বললেন যে আমার মতো একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি সেনাবাহিনীর মাধ্যমে
বিমানে করে আমাকে এখানে পৌঁছে দিয়েছে, আমি যাতে সফলভাবে এই উপগ্রহ উৎক্ষেপণটি চাক্ষুষ করতে পারি। তিনি তখন মনে মনে বলেছিলেন, সত্যি, রিয়েলি ইউ আর দ্য পিপলস প্রেসিডেন্ট। এরকম ঘটনা সত্যিই বিরল। তিনি যে কত বিরল মানুষ, তিনি যে কত মানুষের স্নেহ এবং ভালোবাসা দিয়েছেন সকলকে, তা বলার অপেক্ষা রাখে না। তিনি সকলকে ভালোবাসতেন, তিনি সকলকে ভালোবাসতেন। তার কোনো অহংকার ছিল না। তিনি ছিলেন একজন নিরহংকার, একজন গুণী মানুষ, একজন ভারতবর্ষের সফলতম পরমাণু বিজ্ঞানী, যিনি ভারতবর্ষকে সামরিক শক্তিতে শক্তিশালী করে তুলেছিলেন এবং ভারতবর্ষকে দিশা দেখিয়েছিলেন, ভারতবর্ষকে পথ দেখিয়েছিলেন, ভারতবর্ষকে আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে দিয়েছিলেন। আজকে তাই তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে তাকে আমার অন্তরের শতকোটি প্রণাম জানালাম এবং তার চির আত্মার শান্তি কামনা করলাম। সেই সঙ্গে প্রার্থনা করি তার মতো বিশ্ববরেণ্য মানুষেরা আবার ভারতবর্ষের এই মহামানবের সাগর তীরে পুনর্জন্ম গ্রহণ করুক, তারা আবার আসুক ফিরে এই ভারতবর্ষকে সমৃদ্ধ করতে, শক্তিশালী করতে এবং আত্মনির্ভর করতে। এ কথা বলেই, তাকে প্রণাম জানিয়েই আমার আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এই প্রসঙ্গে আপনাদের মতামত প্রদান করবেন। নমস্কার।